গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মনটা আনচান করতেছিল, রাইডে বেরোনো দরকার। বাইরে বের হয়ে দেখি যে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, আর এখন বাজে ভোর 6টা। আগে আমাকে নাস্তা খাইতে হবে, তাই প্ল্যান করলাম আগে ধানমন্ডি স্টারে গিয়ে নাস্তা খাবো, তারপর দেখি কই যাওয়া যায়। চলে এসেছি আমরা স্টার। কি বাইকটা এরমভাবে রাখলো। সকালে বের হলে স্টারে প্রায় নাস্তা করা হয় আমার। আজকে প্রথম অবশ্য কাপ দইটা খাইলাম, কিন্তু অনেস্টলি স্পিকিং ভালো লাগে না একদম। পুরো একেবারে গুঁড়া দুধের একটা ফ্লেভার, সব আর্টিফিশিয়াল, বুঝছেন না? ওরে বাবা, এটা কি জিনিস? পুরোপুরি ত্রিভুজ আকারে খুলে রাখা কেন? এই যে একটা গর্ত। লাস্ট ব্লগে বলছিলাম না যে স্কুটারটার কী কী আমি চেঞ্জ করছি বা কী কী কাজ করতে হয়েছে গত 6 মাসে চালানোর মধ্যে। তো ওই ভিডিওর পরে আর একটা কাজ করলাম, এটার যে রোলার বলগুলো আর কি, ভ্যারিয়েটার, ওইগুলো চেঞ্জ করতে হয়েছে। কারণ এটাতে আমাদের শারিয়ার ভাইয়াকে 150 সিসির বলগুলো লাগাইছিল। তার ফলে যেটা হয়েছে যে লোয়ার আরপিএমে ধরেন 10-12 কিলো স্পিডে যখন থাকি, ওর মধ্যে বাজে রকমের ভাইব্রেট করতেছিল, খুবই বিরক্তিকর ছিল ব্যাপারটা। তো লাস্ট দিন আবার জনির কাছে পাঠাইলাম নাইমকে দিয়ে। জনি আবার এটাকে 125 সিসির যে অরিজিনাল বলগুলো ওইটাই আবার লাগাই দিছে। এখন আবার পারফেক্ট। হাইওয়েতে চালানোর সময় বড় বাসগুলো যখন অনেক দ্রুত পাস করে আর কি, ছোটো স্কুটারগুলোতে মনে হয় যেন একেবারে ফালাই দিবে বাতাসের ধাক্কায়। তো এই স্কুটারটায় না ওইরকম কোনো ফিল আমি করতে পারি না। এটা নিয়ে আমি 4টা লং ট্যুর করছি এই স্কুটারটা দিয়ে। এটা নিয়ে খুলনায় গেছিলাম একবার। তো যাওয়ার সময় আমি একবার টপ চেক করছিলাম, জাস্ট অল্প সময়ের জন্য একটু পুশ করছিলাম এটাকে, যে দেখি কতটুকু টপ উঠানো যায় এটার। অবশ্যই সিচুয়েশন বুঝে 112তে যখন স্কুটারটা চলতেছিল, আমি খুব অবাক হয়ে খেয়াল করলাম যে এটাতে কোনো ভাইব্রেশন অথবা থাকে না যে আমি হন্ডা এডিভি যখন চালাইছি, এনম্যাক্স চালাইছি, অন্যান্য অনেক স্কুটার চালাইছি, 100 আপে যাওয়ার পর কম্পারেটিভলি অন্যান্য সব স্কুটারেই একটা ভাইব্রেশন করা বা ফিল কাজ করে যে এটা অনেক স্পিডে যাচ্ছে। এইটাতে সারপ্রাইজিংলি 112তে যখন চালাচ্ছি তখনও এটার মধ্যে ওই ফিলটা কাজ করতেছিল না। মাঝে মধ্যে মনে হয় কি স্কুটারটা চলতেছে না, কিন্তু অথচ মিটারের দিক তাকায় দেখি 70-80তে চলতেছে। অদ্ভুত ব্যাপার। বাই দ্য ওয়ে, এটা কিন্তু রেসিং ডিএনের একটা স্কুটার। হাইওয়েতে আসলে কোনো প্রকার ভাইব্রেশন বা কোনো কিছু না থাকার আরও একটা কারণ হচ্ছে এটার শেপটা ভীষণ অ্যারোডাইনামিক শেপ, যার কারণে আপনি যত স্পিডে যান না কেন ও বাতাস কেটে বের হয়ে চলে যায়। চলেন এখানে দাঁড়াই আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। যখন নেই আমি শারিয়ার কাছ থেকে, তখন স্কুটারের ইঞ্জিনের অবস্থাটা খুবই দুর্বল ছিল। ফলে এটা রিং পিস্টন, সিলিন্ডার ব্লক, ভ্যালভ, তারপরে বেল্ট সবই তখন চেঞ্জ করতে হয়েছে। তার আগে বোধহয় মিটার কেবলটা নষ্ট হয়ে গেছিলো। তো এরকমভাবে মিটার কেবল আমাকে 3rd টাইম চেঞ্জ করতে হয়। আচ্ছা, এবার দেখাই স্কুটারটা নেওয়ার পরে মডিফিকেশান কী কী করছি বা অ্যাক্সেসরিজ কী কী লাগাইছিলাম। ফগ লাইট, এটা এফএনএমের ফগ লাইটটা লাগাইছিলাম। এই ফগ লাইটটা সম্ভবত 3800 বা 4000 টাকা নিয়েছিল। হর্নটা ইনস্টল করতে হয়েছে, যেহেতু হাইওয়ে চলাচল করতে হয়, আমাদের স্টক হর্নে একদমই আসলে পোষায় না। এটাতে 2টা হেডলাইট লাগানো আছে অলরেডি, এলইডি একসাথে, এবং 2টা একসাথে করা। নর্মালি একটা আপারে একটা ডিপারে কাজ করে এরকম বাইকের ফোন, কিন্তু এটা আমার একসাথে করে দেওয়া। নাইলে পরে এক চোখ কানার মতো লাগে দেখতে। প্রচুর বাতাস হচ্ছে, অডিওর অবস্থা কি আল্লাহ জানে। সেই সাথে আমি রিমটাকে কালার করছি। হোয়াইট করার কারণে দেখতে খুব ভালো লাগে আর কি। এখানে এসআর লেখাটার মধ্যে হোয়াইট টোন আছে, এখানে টোন আছে। এই 2টা চাকা হোয়াইট করার কারণে দেখতে অনেক সুন্দর লাগে আগে থেকে। ফোন হোল্ডার, এটা অবশ্য আমাদের এসএ মাহমুদ স্যাম ও গিফট করছিল। এটা হচ্ছে ফগ লাইটের জন্য। তবে এই সুইচটা ইনস্টল করছিল সম্ভবত শারিয়ার ভাই। এটা হ্যাজার্ড আর কি। হ্যাঁ, তো হ্যাজার্ডের যেহেতু এটা বাই ডিফল্ট হ্যাজার্ড নাই, আর এখানে একটা 5 সুইচ লাগানো হয়েছে। আর ব্রেক লিভার গার্ডটা এটা লাগানো, এটা শারিয়ার ভাই লাগাইছিলেন। এই আর কি টুকটাক মোটামুটি এটার পিছনে কাজকর্ম করা হয়েছে। তো বেল্ট নিয়ে কিন্তু আমি একটা ভীষণ বিড়ম্বনায় পড়ছিলাম। মাঝখানে আমাদের গ্রুপের পিকনিক ছিল শ্রীনগরে গার্ডেন রেস্টুরেন্টে, আমাদের রনিভাই রেস্টুরেন্টটায়। তো ওইখানে আমরা রেকি করতে যখন যাচ্ছিলাম, ঠিক আগের দিন যাওয়ার পথে মাওয়া এক্সপ্রেসওয়েতে আমার হঠাৎ করে দেখি স্কুটার রেভ করতেছি, কিন্তু ভাগতেছে না। আমার তো সঙ্গে সঙ্গে বোঝা সারা যে বেল্ট গন। কিন্তু খুব অবাক হয়েছিলাম যে বেল্টটা লাগাইছিলাম, কিন্তু মাত্র হয়তো বা 1100 কিলোমিটার চালাইতে পারছি ওই বেল্ট দিয়ে, তারপরেই ঘুরা হয়ে গেল। তো এই জিনিসগুলো আসলে ফ্রাস্ট্রেশনের কারণ। 2 নম্বর পার্টস হইলে পরে এই প্রবলেম, ঠিক আছে। পরে ওই মাওয়া এক্সপ্রেস থেকে গাড়িটাকে
বাঞ্জি কর্ড দিয়ে বেঁধে ফেরদৌস ভাইয়ের স্কুটারের সঙ্গে বাঁধছি, তারপর ওখানে টেনে নিয়ে গেছি ওই রনি ভাইয়ের রেস্টুরেন্টে। পরের দিন জনি এসে নতুন একটা বেল্ট নিয়ে আসছিল, আপেল আর জনি দুজন মিলে। আমি আপেলকে ফোন দিয়েছিলাম, ও পরে জনিকে ফোন দিয়ে নতুন বেল্ট একটা অ্যারেঞ্জ করে পরের দিন এসে লাগাই দিছে। তো এটা একটা ফ্রাস্ট্রেশন ছিল আর কি। কয়েক দফা এটার বেশ কয়েকটা পার্টস লাগানো হয়েছে যেগুলো ছিল ডুপ্লিকেট পার্টস। মানুষ কিন্তু জাজ করে স্কুটারটাকে, যে স্কুটারের এই হয়, 2 দিন পর পর এটা যায়, ওইটা নাই, ওইটা গেছে, সেটা গেছে। কিন্তু ডুপ্লিকেট পার্টসের কারণে এই যে সাফারিংস আমাদের, এইটা তখন নিউবিস জাজ করতে চায় না। এডিবি সেল করার পরে এন্ট্রক দিয়েছিলাম, পরপর 2টা এন্ট্রক চালাইছি। তারপর রানার স্কুটি চালাইছি 2টা। রানার স্কুটিটা নিয়ে একটা প্রবলেমে পড়ছিলাম একদিন। ঘটনাটা ছিল এরকম, রাস্তায় হঠাৎ করে রাতের বেলায় স্কুটারটার চাকা পাঞ্চার হয়ে যায়। ওই গাড়িটাকে ঠেলে তখন কোথায় চাকার দোকান আশেপাশে আছে সেটা খুঁজতে লাগলাম। রাত বাজে ধরেন 10টা বা 10:30। 60 ফিটের মধ্যে বেশ কয়েকটা টায়ার পাঞ্চার সারার এরকম দোকান ছিল, কেউ ঠিক করতে চাইতেছিল না। মানে সরাসরি একজন বলতেছে যে স্কুটির কাজ করি না। আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এটা কেমন কথা ভাই, ঢাকা সিটির ভেতরে যদি হয় তাহলে সারা বাংলাদেশের চিত্রটা কেমন। আশা করি এগুলো সব দ্রুত চেঞ্জ হয়ে যাবে। অনেকগুলা সার্ভিস সেন্টার অলরেডি ক্রিয়েট হয়েছে, যেটা আগে ছিল না। অনেকেই এখন সার্ভিস করতেছে, পার্টস আনতেছে। এপ্রিলিয়া SR 125 চমৎকার একটা স্কুটার। কারণ হচ্ছে এটার সামনে এবং পেছনে দুইটা কিন্তু 14 সাইজের চাকা। এটা একটা বিশাল পয়েন্ট। ভাঙাচোরা রাস্তার মধ্যে কনফিডেন্টলি চালানো যায়। শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে যখন আমি এটা নিলাম তখন মাইলেজের অবস্থা খুব বাজে ছিল, বাট ইঞ্জিনটার কাজ করানোর পরে মোটামুটি 30-32 এরকম মাইলেজ আমি পাইছি এটা থেকে। লেগ স্পেসটা নিয়ে যদি একটু বলি, একটু লম্বা হইলে পরে পা রাখতে, আমার যেমন লম্বা সময় এভাবে পা রাখতে খুব কষ্ট হয়, বিশেষ করে যদি ব্যাগ থাকে সামনে। এটার স্পেসটা এত কম যে একটা ব্যাগ রাখার পর পা রাখার জায়গাই থাকে না। সেই সময় যেটা করতে হয়, পিলিয়ন যদি সাথে না থাকে এটাকে নামিয়ে এটার উপর পাটা রাখতে হয়, তখন আবার একটু কমফোর্টেবলি চালানো যায়। কিন্তু ওভাবে তো আসলে সারাক্ষণ চালানো যাবে না। এটা একটা বামার বলতে পারেন, বাট তারপরও সব কিছু আসলে এক জায়গায় পাওয়া যায় না। সিট হাইটটা কিন্তু অনেক বেশি। হাইট যদি 5 ফিট 7 থেকে 6 ফিট পর্যন্ত হন তাহলে কোনো সমস্যা নেই, আরামসে চালানো যাবে। এবার চলেন বুট স্পেসটা দেখাই দিই। এটা একটু কম্পারেটিভলি ছোট, টুকিটাকে কিছু জিনিসপত্র রাখলে এটা মোটামুটি ফিল আপ হয়ে যায়। অকটেন নিতে হইলে আপনাকে সিটটা খুলে তারপর নিতে হবে, কারণ ফুয়েল ক্যাপটা ভেতরে। এখন পর্যন্ত স্কুটারটা চলছে 19,900 কিলোমিটার। এর মধ্যে আমি বোধহয় চালাইছি 1,500 বা হার্ডলি কত 2,000 হবে না, এর কম। বাকিটা আসলে প্রিভিয়াস আমাদের হাবিবের ছিল স্কুটারটা। প্রথমে হাবিবের কাছ থেকে আমাদের শাহরিয়ার ভাই নেয়, তারপর আমার কাছে আসে। আর হাবিব যখন নেয় তখন এটা আবার বেশ কিছুদিন ছিল আমাদের ফেরদৌস ভাইয়ের কাছে। তো আমাদের সবার কাছেই মোটামুটি এই স্কুটারটা ঘুরছে। কুইক অ্যাক্সেলারেশনের কারণে এই স্কুটারটা আমার খুব পছন্দ। এই যে ভাঙাচোরাগুলোর উপরে যাচ্ছে না, এটা কিন্তু 14 চাকার হওয়ার কারণে এটা খুব কনফিডেন্টলি করা যাচ্ছে। তবে এটার সিটটা খুব বেশি কমফোর্টেবল না, বিশেষ করে পিলিয়নের জন্য খুব বেশি জায়গা পেছনে নাই। রেসিং ডিএনের একটা স্কুটার কখনোই আপনাকে পিলিয়ন সহ চালানোর জন্য পারমিট করবে না। কিন্তু না, আমাদের ভাগ্য এই ভাঙাচোরার মধ্যে নামা ছাড়া আর কিছু করার নাই। কারণ এই রাস্তাটার মধ্যে গাড়ির পিছন পিছন যাইতে যাইতে খবর হয়ে যাবে। তার থেকে বেটার আমরা আমাদের রাস্তা মাপি। যথেষ্ট ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, বাট সাসপেনশন নিয়ে আমার ওরকম কোনো কমপ্লেন নাই। আমার কাছে মনে হয় এই স্কুটারটা বাংলাদেশে মোস্ট আন্ডাররেটেড একটা স্কুটার। ব্রেকিং কনফিডেন্স নট সো গুড বাট নট ব্যাড। মিনিমাম ব্রেকিং ডিস্টেন্স, মানে আপনার গাড়িটা অ্যাটলিস্ট কত দূরত্ব থেকে ব্রেক করলে সামলাই নিতে পারবেন যে কোনো সিচুয়েশন, এটা বোঝা খুব জরুরি। এটা ভেহিকেল টু ভেহিকেল, ইনফ্যাক্ট টাইম টু টাইম ভ্যারি করে। অর্থাৎ ব্রেক প্যাডের কন্ডিশনটা কতটুকু আছে এটার উপর নির্ভর করে মিনিমাম ব্রেকিং ডিস্টেন্সটা আসলে কতটুকু বা কী হবে। আর একটা ব্যাপার হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন, তো একটা না খুব বেশি সময় চালানোটা একটু প্যারাদায়ক হয়ে যায়, মানে ইঞ্জিন হিট হয়ে যায়। দেখা যাচ্ছে যে 50-60 কিলো চালায় একটা ব্রেক নেওয়াটা বেটার আর কি। এটা সবসময় এয়ার কুলড ইঞ্জিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। প্রথম না আমার ড্যাশবোর্ডের লুকটা খুব একটা পছন্দ ছিল না, কেমন ছোট ছোট লাগতো, মানে খুব স্লিক একটা ফ্যাক্টর আর কি। কিন্তু পরবর্তীতে এটা আস্তে আস্তে এটার সঙ্গে কেন জানি ভালোই লাগে দেখতে এখন।
এটা নিয়ে কিন্তু আমি প্যারা খাইতেছিলাম, এই 2 দিন পর এটা যায় ওটা যায়, কিন্তু বিশ্বাস করেন এটাকে যখন রাইড করতে যাই মানে সব কিছু ভুলে যায়। রাইডার স্টোরিতে যদি আপনি আসতে চান, scootermanbd@gmail.com এই মেইল আইডিতে একটু কষ্ট করে আপনার ভেহিকেলের ইনফরমেশন সব কিছু দিয়ে একটা মেইল করেন, তাহলে পরবর্তী শুটিং শিডিউল ঠিক হলে আপনাকে জানা দেওয়া হবে ইনশাল্লাহ। তো ভাই লোক, আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিতে চাই। এই মুহূর্তে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। হ্যাঁ, আর স্কুটার রাইডার্স বিডি হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, চাইলে ওখানে জয়েন করে ফেলতে পারেন। অরণ্য শান্ত দা স্কুটার ম্যান আমার ফেসবুক পেজ, চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, লাইক দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী পর্বে আবার দেখাবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।